প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রস্তুতি ভালো চলছে। আজ একটি নতুন ভিডিও, টারম্যান মেরিল সংস্করণ বুদ্ধির যে অভিক্ষা, অর্থাৎ আমরা জানি যে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধিমত্তা স্কেলের একটি প্রসারিত এবং উন্নত সংস্করণ টারম্যান মেরিল সংস্করণ। এই সংস্করণ 1937 যেটি তৈরি হয়েছিল সেটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ তোমরা জানো এই টপিকের উপর ভিত্তি করে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ভালো করে বিষয়বস্তু জানতে হবে। বিষয় যত ভালো করে জানবে, এখান থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। এই বিষয়বস্তুর ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও। পরবর্তী ভিডিওতেই আমি এই টারম্যান মেরিল সংস্করণের উপরে ভিত্তি করে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আজকে আমরা শুরু করব টারম্যান মেরিল সংস্করণ, যেটি 1937 তৈরি হয়েছিল। ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, টারম্যান মেরিল 1937 সংস্করণ স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা স্কেলের একটি প্রসারিত এবং একটি উন্নত সংস্করণ। অর্থাৎ আমরা যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা এই বুদ্ধিমত্তা স্কেলের স্ট্যানফোর্ড বিনের স্কেলের কিন্তু তার একটা উন্নত সংস্করণ দেখতে পাচ্ছি। এটি মূলত আধুনিক মনোবিজ্ঞানী লুইস টারম্যান এবং মড মেরিলের গবেষণার ফল। এই সংস্করণটি বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে আরও কার্যকরী এবং বৈজ্ঞানিক উপস্থাপনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছিল। টারম্যান মেরিল সংস্করণ একটি মানসিক পরীক্ষা সংস্করণ, যা বিখ্যাত স্ট্যানফোর্ড বিনের বুদ্ধিমত্তা স্কেলের একটি উন্নত রূপ। এই স্কেলটি মূলত শিশু এবং প্রাপ্তবয়স্কদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য তৈরি করা হয়েছিল। তাহলে আমাদের এখান থেকে যে বিষয়গুলি মনে রাখতে হবে, টারম্যান মেরিল সংস্করণ কত সালে হয়েছিল? 1937। এই যে সংস্করণ, এই সংস্করণটি স্ট্যানফোর্ড বিনে এই যে স্কেলের একটি প্রসারিত এবং উন্নত সংস্করণ। এই সংস্করণ কারা কারা করেছিলেন? আমেরিকান মনোবিজ্ঞানী লুইস টারম্যান এবং মড মেরিল। এই যে সংস্করণ, এই সংস্করণটি কাদের জন্য তৈরি হয়েছিল? মূলত শিশু এবং প্রাপ্তবয়স্কদের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য হয়েছে। এবার আমরা দেখে নেব এই সংস্করণের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা দেখব। দেখো, দুটি রূপে প্রকাশ, অর্থাৎ কি না, 1937 সংস্করণ দুটি ভলিউম ছিল, অর্থাৎ দুটি পার্টে বিভক্ত ছিল। একটা হচ্ছে এ শিশুদের জন্য, যার বয়সসীমা ছিল 2 থেকে 14, এবং বি অন্যটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই পরীক্ষার এই বিভাজন পরীক্ষার নির্ভুলতা বাড়িয়েছিল এবং নির্দিষ্ট বয়স ভিত্তিক মানদণ্ড প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ কি, এই যে দুটো ফর্মে আমরা পেয়েছিলাম, এই হওয়ার ফলে ফলস্বরূপ কী হয়েছিল? পরীক্ষার যে বিভাজন বা নির্ভুলতা সেটা অনেকটাই বেড়ে গিয়েছিল, এবং বয়সভিত্তিক যে নির্দিষ্ট মানদণ্ড সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়েছিল। এবার দেখো, নতুন আইটেম যোগ। তো বলছে নতুন ধরনের প্রশ্নপত্র কার্যক্রম যোগ করা হয়েছিল, যা আরও জ্ঞানীয় ক্ষমতা, যেমন সমস্যা সমাধান, বিশ্লেষণাত্মক চিন্তা, স্মৃতিশক্তি ইত্যাদি পরীক্ষা করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ এই সংস্করণে যে ধরনের প্রশ্ন যোগ করা হয়েছিল বা আইটেম যোগ করা হয়েছিল, সেগুলো কিন্তু আরও কঠিন, বা আরও যেটাকে আমরা বলতে পারি যে কঠিন ঠিক বলবো না, আরও খুব একটু বুদ্ধিমত্তার সঙ্গে সেই প্রশ্নের উত্তর করতে হবে, এই ধরনের আইটেম কিন্তু এখানে যোগ করা হয়েছিল। এবং বলছে স্কোরিং পদ্ধতির উন্নয়ন। বলছে বুদ্ধিমত্তার স্তর নির্ধারণের জন্য পরিমার্জিত আইকিউ স্কেল ব্যবহার করা হয়, আর এই সংস্করণটি মানসিক বয়স এবং প্রকৃত বয়সের তুলনার মাধ্যমে একটি আরও সুনির্দিষ্ট মান প্রদান করত। ফলস্বরূপ কী হয়েছে? এই কিন্তু সংস্করণের দিক থেকে আগের থেকে উন্নত ধরনের সংস্করণ আমরা বলতে পারি। মানসিক সীমাবদ্ধতা এবং প্রতিভার মূল্যায়ন। বলছে এটি মানসিক প্রতিবন্ধের বিভিন্ন স্তর চিহ্নিত করতে সাহায্য করত। একই সঙ্গে উচ্চ আইকিউ স্কোরের মাধ্যমে প্রতিভাবান এবং মেধাবী ব্যক্তিদের চিহ্নিত করা খুব সহজ হয়েছিল। এবার আমরা চলে যাব সরাসরি পরীক্ষার কাঠামো এবং কি বৈচিত্র্য রয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখব। দেখো, দুটি স্বয়ংসম্পূর্ণ অভিক্ষা। তাহলে কি বলছে? এই সংস্করণে দুটি স্বয়ংসম্পূর্ণ অভিক্ষা তৈরি করা হয়েছিল। একটিকে বলা হয় এম ফর্ম, অপরটিকে বলা হয় এল ফর্ম। মানসিক অভিক্ষার পারদর্শিতায় এটিকে বলা হয় সমান্তরাল অভিক্ষতা, প্যারালাল টেস্ট। অর্থাৎ দুটো অভিক্ষায় সমস্যাগুলি ভিন্ন রকমের হলেও একই বয়সের জন্য তারা সমান কাঠিন্যের। অর্থাৎ কি, তাহলে কি দেখতে পাচ্ছি? দুটো অভিক্ষায় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো একটু ভিন্ন হলেও একই বয়সের জন্য এবং তারা সমান কাঠিন্যের। অর্থাৎ একই বয়স সীমা, তাদের জন্য সমান কাঠিন্যের মান, অর্থাৎ যেটাকে আমরা ডিফিকাল্টি ভ্যালু বলি, সেটা কিন্তু সমানভাবেই তাদের জন্য থাকতো। ফলস্বরূপ কী হয়েছে? আরও সুনির্দিষ্টভাবে এবং নিখুঁতভাবে আমরা কিন্তু এক্ষেত্রে আমরা পরীক্ষাগুলো প্রয়োগ করতে পারতাম, এবং আইকিউর ক্ষেত্রে সেই মানটা আমরা খুব সহজেই পেতাম। এবার দেখো, মোট প্রশ্ন সংখ্যা। বলছে এই সংস্করণের প্রত্যেক অভিক্ষার এল ফর্ম এবং এম ফর্মে মোট 129টি প্রশ্ন ছিল। বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতার বিভিন্ন দিক পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন এই অভিক্ষায় সংযোজিত করা
হয়েছিল। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 3 নম্বর হচ্ছে বয়স শ্রেণী মানে এজ গ্রুপ। বলছি বয়স শ্রেণীকেও এজ গ্রুপ উপর দিক থেকে এবং নিচের দিকে যথেষ্ট পরিমাণ বাড়ানো হয়েছে। এই অভিক্ষার বয়স শ্রেণীর নিচের দিক থেকে 2 বছর শুরু হয়েছে এবং উপরের দিকে 3টি উন্নত বয়স্ক শ্রেণী দিয়ে শেষ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমাদেরকে কী ভাবতে হবে, এই অভিক্ষার যে বয়স শ্রেণী তা কিন্তু 2 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায় গিয়ে, উন্নত বয়স্ক 3টি উন্নত বয়স্ক শ্রেণী দিয়ে এটি শেষ হয়েছে। দেখো 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত 6 মাস অন্তর প্রশ্নগুলিকে বয়স শ্রেণীভুক্ত করা হয়েছিল। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত 1 বছর অন্তর, আর পরে স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য একটি আর উন্নত বয়স্কদের জন্য 3টি শ্রেণী ছিল। মোট 20টি শ্রেণীতে প্রশ্নগুলি ভাগ করা হয়েছিল। তাহলে প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি এখানে সংখ্যা কিন্তু এক একটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর হয়েছে। তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বয়স সীমা শুরু হয়েছিল কোন সময় থেকে, 2 থেকে, এবং তার উন্নত বয়স্ক 3টি শ্রেণী রয়েছে, যেখানে 2 থেকে 5 6 মাস অন্তর, মানে 2, 2.5, 3 এরকম। আর কি বলা হয়েছে, 6 থেকে 14 1 বছর অন্তর, এবং স্বাভাবিক যে প্রাপ্তবয়স্ক মানে অ্যাভারেজ অ্যাডাল্ট যেটাকে আমরা বলছি, এবং উন্নত বয়স্কের জন্য 3টি শ্রেণী। এই নিয়ে মোট 20টি শ্রেণীতে প্রশ্নগুলিকে ভাগ করা হয়েছিল। এবার দেখো পরে কি রয়েছে, 2 নম্বর কি বলছে, এই শ্রেণীগুলি হলো 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5 হয়েছে। দেখো এই 5 এর পর থেকে যদি আমরা দেখি, তার 2 থেকে 5 এই যে সময়সীমা এটি কিন্তু একরকম হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ অ্যান্ড মানে 6 মান্থ ধরে কিন্তু এটাকে শ্রেণীবিভাগ করা হয়েছে। পরেরগুলো কিন্তু 1 বছর অন্তর, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 বয়সের জন্য, এবং স্বাভাবিক প্রাপ্তবয়স্ক, উন্নত বয়স্ক 1, উন্নত বয়স্ক 2, উন্নত বয়স্ক 3। তাহলে এই প্রত্যেকটি শ্রেণী আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলি কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে খুব সাহায্য করবে। দেখো 4 যে পয়েন্টটি রয়েছে, বলছে প্রশ্নের বিভিন্ন বয়স শ্রেণীতে ভাগ, অর্থাৎ যে প্রশ্ন ছিল বিভিন্ন বয়স শ্রেণীতে কীভাবে ভাগ করা হয়েছিল। দেখো 2 থেকে 5 বছর প্রত্যেক 6 মাস অন্তর বয়স শ্রেণীতে, 6 থেকে 14 প্রত্যেক 6টি করে প্রশ্ন ছিল। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক শ্রেণীতে ছিল 8টি প্রশ্ন, আর উন্নত বয়স্ক 3টি শ্রেণীর, যেটাকে আমরা সুপিরিয়র অ্যাডাল্ট 1, 2, 3, সেখানে প্রত্যেকটিতে 6টি করে প্রশ্ন ছিল। এছাড়া 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত 7টি শ্রেণীর, প্রত্যেকটিতে 1টি করে মোট 7টি বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ প্রশ্নও কিন্তু এখানে ছিল। এইভাবে মোট 129টি প্রশ্ন বিভিন্ন বয়স শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবার আমরা দেখব স্কোর মান। দেখো বলছে 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বয়স শ্রেণীতে প্রত্যেকটি প্রশ্নের স্কোর মান 1 মাস করে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বয়স শ্রেণীর 6টি প্রশ্নের জন্য প্রত্যেকটি স্কোর মান 2 মাস করে। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক বয়স, যেটাকে আমরা মানে অ্যাভারেজ অ্যাডাল্ট বলছি, 4টি করে প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য 2 মাস করে, 8টি করে, এবং হচ্ছে উন্নত বয়স্ক 1, 6 প্রশ্নের জন্য প্রত্যেক স্কোর মান 4 মাস। উন্নত বয়স্ক 2, 6টি প্রশ্নের প্রত্যেকটির জন্য স্কোর মান 5 মাস। আর উন্নত বয়স্ক 3, সেখানে 6টি প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য 6 মাস ধরা হয়েছিল। এইগুলোকে সবকে আমরা যদি একবারে মিলিয়ে নেই, তাহলে দেখা যায় যে এই অভিক্ষায় সর্বোচ্চ যে মানসিক বয়স তার পরিমাণ কিন্তু 22 বছর 10 মাস হয়েছে। এবার দেখো এই পাশাপাশি এই অভিক্ষার, অর্থাৎ এত বৃহৎ একটি অভিক্ষার পাশাপাশি টারম্যান এবং মেরিল কী করলো, একটি সংক্ষিপ্ত অভিক্ষা তারা তৈরি করলো, যাতে যখন সময় খুব কম থাকবে এই অভিক্ষা প্রয়োগ করে শিক্ষার্থীদের জন্য আমরা সঠিক আইকিউ নির্ণয় করতে পারবো। দেখো এবার কি হয়েছে, বলছে এই অভিক্ষার মাধ্যমে টারম্যান ও মেরিল একটি সংক্ষিপ্ত অভিক্ষা রচনা করেন। প্রয়োজনবোধে বুদ্ধির পরিমাপ তাড়াতাড়ি করার জন্য এই সংক্ষিপ্ত অভিক্ষাটিকে প্রয়োগ করা হয়। প্রত্যেক বয়স শ্রেণীতে মাত্র 4টি, মোট 40টি প্রশ্ন নিয়ে এই অভিক্ষা তৈরি করা হয়েছিল। তাহলে সংক্ষিপ্ত যে অভিক্ষা তৈরি করা হয়েছিল প্যারালালভাবে, সেখানে কিন্তু মাত্র 40টি প্রশ্ন দিয়ে এই অভিক্ষা তৈরি করা হয়েছিল। এই অভিক্ষার মাধ্যমে যখন আমরা খুব তাড়াতাড়ি বুদ্ধির পরিমাপ করতে চাচ্ছি, সময়ের অভাব রয়েছে, তখন আমরা এই ধরনের সংক্ষিপ্ত অভিক্ষা প্রয়োগ করতে পারি। এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আংশিক স্কোরদান পদ্ধতি। দেখো এই যে সংস্করণ, এই সংস্করণের আরেকটি নতুন দিক ছিল আংশিক স্কোর দেওয়া হয়েছিল। কিভাবে না, দেখো যদি ধরো কোনো শিক্ষার্থী 6 বছরের জন্য সে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারছে, তাহলে তার মানসিক বয়স 6। এরপরে সে 7 বছরে দেখা গেল হয়তো সমস্ত প্রশ্নের উত্তর করতে পারছে না, মাত্র 3টি প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে সেই 3টি প্রশ্নের জন্য তার মানসিক বয়স সেই অনুপাতে বাড়বে। তাহলে 3টি প্রশ্নের উত্তরের জন্য 2 মাস করে 6 মাস তার মানসিক বয়সের সঙ্গে যুক্ত হবে, তখন তার মানসিক বয়স গিয়ে দাঁড়াবে 6 বছর 6 মাস। আবার একই রকমভাবে 8 বছরের যদি কোনো একটি ছেলে, তার ক্ষেত্রে দেখা গেল হয়তো তার মানসিক বয়স যদি এইভাবে বাড়তে থাকে, সেভাবে তার অনুপাতে 2 মাস বাড়বে, অর্থাৎ তার মানসিক বয়স হবে 6 বছর 6 মাস, এটা 2 মাস হয়েছে, বা 6 বছর 8 মাস হয়েছে। তাহলে এইমনভাবে মানসিক বয়সের যৌগিক ধারণা যদি আমরা টারম্যান ও মেরিল অভিক্ষা সার্থকভাবে প্রয়োগ করলেন। এবার দেখো বুদ্ধ অঙ্ক নির্ণয়, সেই বিষয়টি আমরা এবার একটু দেখব।
কী রয়েছে না, টার্মিনাল মেরিট বলছেন 15 বছর বয়সের পর বুদ্ধির আর বিকাশ হয় না, সুতরাং বুদ্ধিজ্ঞ নির্ণয় করার সময় সমবয়স্কদের ক্ষেত্রে সাধারণ বয়সকে ক্রোনোলজিক্যাল এজ সবসময় 15 ধরা হবে। 1916 খ্রিস্টাব্দে এই সংস্করণে এই বয়সসীমা ধরা হয়েছিল 16 বছর। তাহলে হয়েছে। এবার উপসংহারে কী বলা হয়েছে, টার্মিনাল মেরিট সংস্করণ 1937 সংস্করণে বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে কেবলমাত্র পরীক্ষায় নয় বরং আধুনিক মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অমূল্য সংযোজন, এর মাধ্যমে মানসিক সক্ষমতার বৈচিত্র্যময় মূল্যায়ন সম্ভব হয়েছিল, যা ব্যক্তিগত এবং সমষ্টি হবে, এটা সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হয়েছে। তাহলে এই ছিল টার্ম্যান এবং মেরিল সংস্করণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তুর ভিডিও। আমি তোমাদের সামনে যতটা সহজ যতটা সম্ভব সরলীকরণ করে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করলাম। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। সবশেষে একটা কথাই বলবো, পরিশ্রম করতে থাকো। পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা কোনোভাবেই আসবে না। সৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ পড়ো, প্রচুর পরিমাণে পড়তে থাকো, যেখানে এমনভাবে পড়বে যেটা নিজের থেকে মনে হবে যে সক্ষমতাকে ছাপিয়ে গিয়ে পড়াশোনা হচ্ছে, তখনই বলবে বা তখনই ভাববে যে ঠিকঠাক পথে পড়াশোনা এগোচ্ছে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।